ডাক্তার শফিকুর রহমান নিউ ইয়র্কে যেটা বলেছেন যে এই ক্ষমা আমরা কমপক্ষে 3 বার চেয়েছি। গোলাম আজম চেয়েছেন, মতিউর রহমান নিজামী চেয়েছেন, আমিও চেয়েছি। কিছুদিন আগে এটিএম আজহারুল ইসলাম যখন কারামুক্ত হলেন তখন আমি বলেছি শুধু 71 নয় 47 সাল থেকে শুরু করে জামায়াতের দ্বারা কারো যদি ক্ষতি হয়ে থাকে তাহলে নিঃশর্ত ক্ষমা চাই। জামায়াতের আমির বলেছেন আজকের দিন পর্যন্ত আমরা ভুল করিনি, এই কথা বলবো কিভাবে? আমরা মানুষ, আমাদের 100টির মধ্যে 99টি সিদ্ধান্ত সঠিক, একটি তো ব্যাঠিক হতে পারে। সেই ব্যাঠিক সিদ্ধান্তের কারণে আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে আমার মাফ চাইতে অসুবিধা কোথায়? এখন মাফ চাওয়ার পরে বলে এই ভাষায় চাইলে হবে না, ওই ভাষায় চাইতে হবে, বিনা শর্তে মাফ চাইলাম, কোনো শর্ত দিলাম না, তারপর আর বাকি থাকে কোথায়? জামায়াত কি বাংলাদেশের মানুষের কাছে এবার ক্ষমা পাবে কিনা? ক্ষমা পাবে কি পাবে না এটা তো আসলে একটা সমষ্টিগত সিদ্ধান্ত। তবে ওনার বক্তৃতায় উনি একটা চমৎকার যুক্তি দিয়েছেন। পুরো বক্তৃতাটা তো কেউ উল্লেখ করছে না, আমার ওনার বক্তৃতা ভালোই লাগে। খুবই নম্র ভদ্র মানুষ, এমনকি অসুস্থ যখন হয়ে যান তখনও তিনি বক্তৃতা বন্ধ করেন না। তো উনি বলেছেন যে তখন পাকিস্তান ছিল এবং তারা পাকিস্তান রক্ষা করতে চেয়েছিলেন এবং পাকিস্তান রক্ষার জন্য তারা পাকিস্তানকে সমর্থন করেছিলেন, কিন্তু পরে 14ই ডিসেম্বর 15ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে তো মানে তদানীন্তন পূর্ব পাকিস্তানে তো পাকিস্তানের পতাকা উড়েছে, আওয়ামী লীগের বহু লোক পাকিস্তানি সরকারের বেতন নিয়েছেন, উনি এগুলাও ওই বক্তৃতায় বলেছেন। কিন্তু বিষয়টা হলো 47 থেকে 71 পর্যন্ত যে ক্ষমা, সেই ক্ষমার মধ্যে কি শুধু এই পূর্ব পাকিস্তানের, যেটা পরে বাংলাদেশ হয়েছে, শুধু আমরাই আছি, নাকি পশ্চিম পাকিস্তানের 47 থেকে 71 পর্যন্ত যে পাকিস্তানকে তারা টেকাতে চেয়েছিলেন তাদের কাছেও ক্ষমা চাইছেন? কারণ একদিকে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন তো পশ্চিম পাকিস্তানের বাকি অর্ধেক তো দুঃখিত হয়েছে। তো 47 থেকে এই যে 71-এ 15ই ডিসেম্বর পর্যন্ত তারা যে পারলেন না পাকিস্তান বাঁচাতে, সেটার জন্য কি তাহলে ক্ষমা হবে? ক্ষমাটা স্পেসিফিক হতে হবে 71 সালের জন্য। মানুষ কিন্তু তাদেরকে 47 থেকে ক্ষমা চাইতে বলে নাই, কারণ একটা রাজনৈতিক দল বহু সিদ্ধান্ত নিতে পারে। সকল সিদ্ধান্তের জন্য একটা জনগণের কাছে কিংবা এইভাবে ব্ল্যাঙ্কেট ক্ষমা প্রার্থনা করার কোনো প্রয়োজনীয়তা নাই। এবং এখন যে ক্ষমার বিষয়টি হয়েছে, এই ক্ষমাটি আসলে তাদের খুব সহজভাবেই তারা চেয়ে ফেলতে পারেন। তাদের যে দল আছে সেই দলের যে সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি, সেইখানে সভা করতে পারেন এবং সেই সভায় তারা আনুষ্ঠানিকভাবে তাদের কার্যবিবরণীতে কোন অপরাধ বা কোন অন্যায় কিংবা কোন ভুলের জন্য তারা এই বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছেন সেটা তারা উল্লেখ করে দিয়ে ক্ষমা চেয়ে ফেললে আমার ধারণা যে ক্ষমাটা অনেক প্রসেসড হবে, ক্ষমাটা নির্দিষ্ট হবে। আর যদি 47 থেকে একেবারেই 2025 পর্যন্ত, ধরেন আজকের তারিখ পর্যন্ত সকল কিছুকে বিবেচনায় নিতে হয়, তাহলে মূল প্রসঙ্গে এড়িয়ে গিয়ে বহু প্রসঙ্গ আসবে যে প্রসঙ্গগুলির জন্য আসলে তাদের কোনো ক্ষমা চাওয়ার প্রয়োজন নাই। কেননা ভাষা আন্দোলনের সময় তো গোলাম আজম সাহেব ভাষা আন্দোলনের পক্ষে ছিলেন, তো এটার জন্য উনি কার কাছে ক্ষমা চাইবেন? মানে এটার জন্য জামাত কার কাছ থেকে ক্ষমা চাইবে? তাই সেটা তো চাইবে না, তাই না? কারণ সেটার জন্য তাদের ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই। ফলে 47 থেকে এই যে 71 পর্যন্ত ভাষা আন্দোলনের সময় নিশ্চয়ই সেই সময়ের যে মুসলিম লীগ সরকার তারা নিশ্চয়ই অনেক দুঃখ পেয়েছিলেন। তো কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, ব্যাপারটা সেরকম না। সেই সময় যারা গুলি চালিয়েছিল আমাদের রফিক সালাম বরকত জব্বারের শরীরে, কিংবা আসাদের রক্তাক্ত সার যারা তৈরি করেছিল, হ্যাঁ, কিংবা আগরতলা ষড়যন্ত্র মামলার সময় সার্জেন্ট জহুরুল হককে যারা হত্যা করেছিল, তাদের কাছে কি তাদের ক্ষমা চাওয়ার দরকার আছে? কোনো তো দরকার নাই। ফলে 47 থেকে 71 নয়, বরং তাদের একটি নির্দিষ্ট কারণ, যে কারণে তাদেরকে সবাই চাপ দিয়ে থাকে, আমি মনে করি যে সেই কারণে তাদের এই ক্ষমাটি স্পেসিফিক্যালি চাইলে আমার ধারণা যে একটা রিকনসিলিয়েশন সবসময় আমরা মনে করি যে রিকনসিলিয়েশনের জায়গায় যাওয়া যেতে পারে। কেননা সারা জীবন মানুষ ঘৃণা, বিদ্বেষ, যুদ্ধংদেহী মনোভাব অথবা এক ধরনের প্রবল বৈরিতার মধ্যে থাকতে পারে না এবং অনন্তকাল এই বৈরিতা চলতে পারে না। কেননা জেনারেশন বদলেছে, প্রজন্ম বদলেছে, তাই না? আরেকটা ক্ষমা না চাওয়ার প্রবণতা নিয়ে একটু প্রশ্ন করি। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যারা এখানে আসামি হয়েছেন তাদের, শেখ হাসিনা ও আসাদুজ্জামানের কথা বলেছেন যে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, এত বড় অপরাধ করেছেন, দুনিয়ার সবাই জানে এই অপরাধ সংঘটিত হয়েছে, তিনি জানেন, কিন্তু কখনোই তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা পরিলক্ষিত হয়নি। উল্টো তিনি যারা তার বিরুদ্ধে মামলা করেছেন, সাক্ষ্য দিচ্ছেন, তাদের হত্যা করার হুমকি দিয়ে যাচ্ছেন, তাদের বাড়িঘর ধ্বংস করে দেওয়ার কথা বলছেন, তাদের লাশগুলো বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার কথা বলছেন। তাজুল ইসলাম সাহেব বলেন সর্বশেষ তিনি, মানে শেখ হাসিনাকে মিন করেছেন, তিনি রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করেছেন, তিনি সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন, সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছেন তোমাদের অফিসারদের বিচার হয়, তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না, রাষ্ট্রের মধ্যে একটা সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করেছেন। কেন এমন নিষ্ঠুর হত্যাযজ্ঞের পরেও অনুশোচনা নাই আব্দুল নূর তুষার? রিমোর্স তো একটি ডিসিশন, এটি কখনো পার্সোনাল ডিসিশন, কখনো দলীয় সিদ্ধান্ত। অনুশোচনা যিনি করবেন
তিনি যদি অনুশোচনা না করেন আমরা তাকে চাপ দিতে পারবো না যে আপনি অনুশোচনা করেন। ফলে উনি যদি অনুশোচনা না করেন এর কনসিকুয়েন্সেস বা এর যে রাজনৈতিক পরিণতি সেটা তাকেই বহন করতে হবে। কেননা তিনি প্রথমে যে অনুশোচনা করে সে আসলে কি করে, প্রথমে সে মনে করে যে সে একটা অন্যায় করেছে, প্রথমে সে তার অন্যায়টা স্বীকার করে এবং তারপরে সে সেই অন্যায়ের জন্য অনুশোচনা করে। অনুশোচনা কিন্তু ক্ষমা প্রার্থনা না। রিমোর্স হচ্ছে অনুতাপ, অর্থাৎ আমি এটা কি করলাম, এইটা হচ্ছে অনুতাপ, অনুশোচনা। আর আমি যা করেছি সেজন্য আমাকে ক্ষমা করুন, সেইটা হচ্ছে ক্ষমা প্রার্থনা। ফলে যে কোনো ক্ষমার আগে রিমোর্স হইতে হয়, অনুশোচনা অনুতাপটা হতে হয়। ফলে এই যে বক্তব্যটি, এই বক্তব্যটি কিন্তু আইডিওলজিক্যালি এবং যৌক্তিক, আদর্শিকভাবে এবং আমি মনে করি যে যুক্তির দিক থেকে এটা যৌক্তিক। কারণ কেউ যদি অন্যায় করেন তবে তার অনুশোচনা করা উচিত, কিন্তু প্রশ্ন হচ্ছে যিনি অন্যায় করেছেন তিনি এটাকে অন্যায় মনে করছেন কিনা। এখন আমরা কাউকে বলতে পারি না যে আপনার এটা অন্যায়, আপনি আগে অনুশোচনা করেন। তিনি যদি অনুশোচনা না করেন আমরা সেটা বিচার করতে পারি যদি আমাদের আইনে সেই বিচারের ব্যবস্থা থেকে থাকে।